যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ও জবাবদিহিতা চালু রাখতে হবে, মত পার্থক্য যেন মতবিরোধে পরিণত না হয় বলেছেন তারেক রহমান। আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান। নির্বাচন কমিশনে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা ও জামায়াতের আজাদ। আজ নিষ্পত্তি হতে পারে 70টি আপিল। বাংলাদেশ ক্রমেই বৈদেশিক ঋণের ফাঁদে পড়ছে, বাড়ছে দেশীয় ঋণ ও সিপিডির তথ্য। ঋণ ঠিকমতো পরিশোধের তাগিদ, দেশ দ্রুত সামনের দিকে যাবে, এটাই বড় চ্যালেঞ্জ বলেন অর্থ উপদেষ্টা। ভিসা বন্ড থেকে বাংলাদেশকে অব্যাহতির আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের। ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত সংবাদ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কি হতে পারে দেশের মানুষ তা 5 আগস্ট দেখেছে। মতপার্থক্য থাকলেও তা আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া ও জবাবদিহিতা চালু রাখতে হবে বলে মন্তব্য তার। রাজধানীর বনানীর একটি হোটেলে সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সমস্যা ছিল, আমাদের সমস্যা আছে, অবশ্যই আমরা 5ই আগস্টের আগে ফিরে যেতে চাই না। আমি আমার অবস্থান থেকে যদি চিন্তা করি, আমার এক পাশে 1981 সালের একটি জানাজা, একই সাথে আমার এক পাশে 2025 সালের 31 ডিসেম্বর একটি জানাজা, আর আমার আরেক পাশে 2024 সালের 5ই আগস্টের একটি ঘটনা। কাজে আমার মনে হয় এটি শুধু বোধহয় আমার একার জন্য নয়, যারা আমার দলের নেতা কর্মী সদস্য এবং সামগ্রিকভাবে পুরো দেশের মানুষের সামনে বোধহয় এই দুটি উদাহরণ বোধহয় সবচাইতে বাদ বিবেচনা করার জন্য সবচেয়ে ভালো উদাহরণ, যে আসলে 5ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের। প্রিয় উপস্থিতিবৃন্দ, হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব, দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের দায়েরকৃত আপিল শুনানি শুরু হয়েছে আজ থেকে। আপিল নিষ্পত্তি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। মব বন্ধ করতে না পারলে নির্বাচন সুষ্ঠু হবে না, আশঙ্কা ইসিতে আপিলে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাওয়া প্রার্থীদের। প্রথম দিনে ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এছাড়া কক্সবাজার 2-এ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানি পরিচালনা করছে 5 সদস্যের পূর্ণাঙ্গ কমিশন। এবার নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা পড়েছে মোট 645টি। আজ 70টি আবেদন নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য পোস্টাল ব্যালটের ভোট গণনা সংক্রান্ত মক ভোটিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ভবনে অনুষ্ঠিত এই কারিগরি প্রশিক্ষণে নির্বাচনে দায়িত্ব পালন করবেন এমন কর্মকর্তা ও শিক্ষকরা অংশ নেন। প্রায় 15,33,000 প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত হওয়ায় রিটার্নিং অফিসারদের এই বিপুল পরিমাণ ব্যালট গ্রহণ ও গণনার পদ্ধতি শেখানোর জন্যই মক ভোটিং বা ডেমো সেশনের আয়োজন করা হয়। পোস্টাল ব্যালটের ভোটগুলো 12 ফেব্রুয়ারি সাধারণ ভোট গণনার সময় রিটার্নিং অফিসারের কার্যালয়ে যোগ করা হবে। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে। সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এই তথ্য জানান। আদিলুর রহমান বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। আগামী নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল গণভোট। ছাত্র জনতার রক্তে লেখা জুলাই সনদে হা ভোটের বিজয় জরুরি। ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানান উপদেষ্টা। দিক নির্দেশনা হবে গণভোটের মাধ্যমে। রক্ত দিয়ে বাংলাদেশের ছাত্র জনতা যে জুলাই সনদ
আমাদেরকে দিয়ে গেছে, সেটার পক্ষে জনগণের মতামত ভোটের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশের নির্বাচন উৎসবমুখর হবে এবং অত্যন্ত ভালো হবে। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর 12তম দিন শনিবার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে সাবেক সেনা কর্মকর্তা এবং দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানো শেষে বেগম জিয়ার স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা। এ সময় বেগম জিয়ার স্মৃতিচারণ করেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ নুরুদ্দিন খান। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর বলেন, নতুন বাংলাদেশ গড়তে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা তারেক রহমানের পাশে থাকবেন। নোয়াখালী 2 আসনের বিএনপি প্রার্থী জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে একটি মহল, তবে খালেদা জিয়ার অপূর্ণ কাজ বাস্তবায়ন করতে সকল ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত বিএনপি। ঢাকা 9 আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেন, আপসহীন নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এদিন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারাও সমাধিতে শ্রদ্ধা জানান। হয়তো আল্লাহ ওনাকে দিয়ে গেছেন, এগুলো বেঁচে থাকলে দেশের দিক দিয়ে অন্যরকম হতো, ওনাদের দেশ অনেক এগিয়ে যেত। আমরা তার জন্য মাগফিরাত কামনা করি, দোয়া কামনা করি। আল্লাহ, আমরা যারা সশস্ত্র বাহিনীতে আছি আমাদের মূল মন্ত্রও কিন্তু সে একই, দেশ রক্ষায় আমাদের প্রাণ দেওয়া। ওনার কাছে আমরা যেই প্রেরণা পেয়েছি, যেই সাহস পেয়েছি, সেই সাহস নিয়েই আমরা বলতে চাই, আমরা এখানে যারা সশস্ত্র বাহিনীর রিটায়ার্ড অফিসার আছি, এখন বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকে আমরা সেই কার্যক্রমে আমরা ওনাকে সহায়তা করতে চাই দেশ গড়ার। যিনি আপসহীন নেতৃত্ব উপাধি পেয়ে কোটি মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন, তার প্রমাণ 31 তারিখ সকাল থেকে ওনাকে সমাধি করা পর্যন্ত জনগণের যে স্রোত, সেটাই প্রমাণ করে। এটা বেশি আর বলার প্রয়োজন নাই। আমরা শুধু এইটুকু আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ পাক যেন তাকে বেশ নসিব করে। দর্শক, এই মুহূর্তে জিয়া উদ্যানে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর, যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাবিল, আজ শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় আপনি কেমন দেখছেন? বিপাশা, আজকে বেগম জিয়ার মৃত্যুর 14তম দিন। আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখছি বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢাকা সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে কিন্তু অনেকেই আসছেন। তাদের মধ্যে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেমন রয়েছেন, তেমনি কিন্তু অসংখ্য সাধারণ মানুষও রয়েছেন এবং এখানে তারা আসছেন, তারা কবর জিয়ারত করছেন। আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, এখনো কিন্তু অনেকেই কবর জিয়ারত করছেন। এছাড়াও আমরা দেখেছি স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতারা এসেছিলেন, তারা কবর জিয়ারত করেছেন। এছাড়াও আমরা দেখেছি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা তারা এসেছিলেন, তারাও কবর জিয়ারত করেছেন। এবং এছাড়াও কিন্তু বিভিন্ন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা, বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এসেছেন। বিশেষ করে এই মুহূর্তে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আরাফাত রহমান কোকোর স্ত্রী, তিনিও কিন্তু এখানে এসছেন আজকে বেগম জিয়ার যে সমাধিতে শ্রদ্ধা জানাতে, কবর জিয়ারত করতে। এছাড়াও কিন্তু এখানে যারা সাধারণ মানুষ, অর্থাৎ যারা কোনো দল মতে বিশ্বাসী না, যারা সাধারণ, তারাও কিন্তু এখানে আসছেন। তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা যেটি আসলে বলছেন যে বেগম জিয়ার দেশের প্রতি যে অবদান, সেই অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই কিন্তু তারা আজকে এখানে এসছেন এবং জিয়ারত করছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। অনেকেই এতদিন আসার সুযোগ পাননি, সেই কারণে আজকের দিনটি যেহেতু সরকারি ছুটির দিন, কিছুটা রাস্তাঘাটও কিছুটা ফাঁকা থাকে, সে কারণে কিন্তু আজকে আমরা দেখছি মানুষের যে ভিড়, সেটিও কিন্তু সপ্তাহের অন্যান্য দিনগুলোর তুলনায় কিছুটা বেশি। এবং যারা নেতাকর্মীরা আসছেন তারা সবাই কিন্তু বলছেন বেগম জিয়ার যে স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ, সেটি বিনির্মাণে তারা সহযোগিতা করবেন। বিপাশা। নাবিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, বেগম জিয়ার সমাধি প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। বাংলাদেশ ক্রমেই বৈদেশিক ঋণের ফাঁদে পড়ছে বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। একই সঙ্গে দেশীয় ঋণও বাড়ছে বলেও জানান তিনি। রাজধানীর সিপিডি কার্যালয়ে অর্থনৈতিক পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন দেশের উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নের জন্য বৈদেশিক ঋণ ও অর্থায়ন জরুরি, তবে বৈদেশিক ঋণ ঠিকমতো ফেরত দিতে হবে বলে জানান। এজন্য রাজস্ব সক্ষমতা বাড়ানোর উপর জোর দেন ডক্টর মোস্তাফিজুর রহমান। গত সরকারের আমলে অতি মূল্যায়িত বড় বড় প্রকল্পের কারণে বৈদেশিক ঋণ গ্রহণের প্রবণতা বেড়েছিল বলে মন্তব্য তার। সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, দেশীয় ও বৈদেশিক বিনিয়োগ আগের তুলনায় কমে গেছে। বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান কমার পাশাপাশি সামাজিক অস্থিরতা বাড়তে পারে বলে আশঙ্কা তার। নির্বাচিত সরকার এসব বিষয় বিবেচনায় সঠিক ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা সিপিডির।
ঋণ এবং তার যে বোঝা এটা ক্রমান্বয়ে বাড়ছে এবং দেশীয় ঋণের বোঝাও বাড়ছে। আপনারা দেখবেন অলরেডি এই গত 2 বছর বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীতে যে বাজেটগুলো দেওয়া হয়েছে তার মধ্যে সবসময় সরকারি কর্মচারীদের বেতন ভাতা পেনশন এইটা ছিল নাম্বার 1 এবং শিক্ষা ছিল নাম্বার 2। এখন কিন্তু শিক্ষা চলে গেছে নাম্বার 3-তে। এখন আমাদের ঋণের দেশি এবং বিদেশি ঋণের সুদের পরিষেবা এটা চলে এসেছে নাম্বার 2-তে। সো এটা থেকেও বোঝা যায় যে একটা ঋণ ফাঁদের দিকে আমরা পড়ে যেতে পারি। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, গভর্নর হিসেবে ব্যর্থ হননি, উপদেষ্টা হিসেবেও ব্যর্থ হবেন না বলে আশা করেন। দ্রুত বাংলাদেশ সামনের দিকে যাবে, এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি দাবি করেন, ব্যাংকিং খাত অনেকটা স্থিতিশীল, তবে ব্যাংক সুদের হার এখনই কমানো সহজ নয়। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমানের মতে ব্যাংকিং খাতে সুশাসন সবচেয়ে জরুরি। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। দেশের ব্যাংক খাতে খেলাপি এখন প্রায় 6.5 লাখ কোটি টাকা। ব্যাংক খাতকে বাঁচাতে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগের অংশ হিসেবে এরই মধ্যে দুর্বল 5 ব্যাংকে একীভূতকরণ করা হয়েছে। যদিও বেশ কিছু ব্যাংক এখনও রেড জোনে। এমন প্রেক্ষাপটে শনিবার রাজধানীর স্টেডিয়াম মিলনায়তনে ব্যাংকিং আলমনাক গ্রন্থের 7ম সংস্করণ প্রকাশ করা হয়। এতে ব্যাংক খাতের সার্বিক চিত্র তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে যোগ দিয়ে অর্থ উপদেষ্টা কথা বলেন ব্যাংক খাত নিয়ে, জানান স্থিতিশীল হচ্ছে ব্যাংকিং খাত। তবে ব্যাংকিং সেক্টরটা মোটামুটি কিন্তু আমরা যেটা ইনহেরিট করি অনেকটা একটু স্টেবল, বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি। খুব সহজ কাজ না রেট অফ ইন্টারেস্ট কমিয়ে দেওয়া। এইখানে আপনার ব্যাংকের রেটের সাথে ট্রেজারি বিলের রেট আছে, ইয়েল্ড রেট আছে, এগুলো চট করে একদিকে কমিয়ে দিলে আরেক দিকে, এটা বেলুনের মতো আপনি চাপ দিলে আরেকদিকে ফুলে যাবে, আলটিমেটলি ফেটেই যাবে। অর্থ উপদেষ্টা হিসেবে ব্যর্থ হবেন না এমন আশার কথাও শোনালেন তিনি। আমার মনে গভর্নর হিসেবে খুব ব্যর্থ হই নাই, মোটামুটি এখনো ব্যর্থ হব না। কিছুটা হয়তো আপনারা দেখতে পাবেন যে কিছু কিছু কাজ হয়েছে এবং সবগুলো ফলো করে বলা হয় না, পাবলিসিটি দেওয়া হয় না। অর্থাৎ আমি মনে করি সবাই মিলে কাজ করি আর আমার সামনে বাংলাদেশকে দ্রুত সামনে নিয়ে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস বিএবির চেয়ারম্যানের মতে বাস বিচার না করে ব্যাংক লাইসেন্স দেওয়ার কারণে ব্যাংকিং খাতের এমন দশা। যেগুলো ব্যাংক দেওয়া হয়েছে, যেগুলো আপনার পলিটিক্যাল রাজনৈতিক কারণে দেওয়া হয়েছে এবং বিচার বিবেচনা না করে অনেক ব্যাংক দেওয়া হয়েছে, যার জন্য ব্যাংক সেটা একটা সমস্যার সৃষ্টি হয়ে যাবে। এট দি সেম টাইম কিছু কিছু টাকা আউটফ্লো হয়ে গেছে ভাই। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমানের মতে ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতেই হবে। মোটা দাগে দেখা যাচ্ছে সেখানে ভঙ্গুর থেকে এক ধরনের জোড়া লাগানো গেছে। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। ভিসা বন্ড থেকে বাংলাদেশকে অব্যাহতির আহ্বান জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে আহ্বান জানান তিনি। ডক্টর খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে কৃষি পণ্য আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি করেছে। এ প্রেক্ষাপটে তিনি সাম্প্রতিক ভিসা বন্ড ব্যবস্থার কারণে বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র ভ্রমণ সহজ করার অনুরোধ জানান। বিশেষ করে স্বল্পমেয়াদী B1 ভিসার ক্ষেত্রে ভিসা বন্ড থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি বিবেচনার আহ্বান জানান। আন্ডার সেক্রেটারি হুকার বলেন, বিষয়টি যুক্তরাষ্ট্র সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে। জানান, ভবিষ্যতে পর্যটকদের ভিসা মেয়াদোত্তীর্ণ হয়ে অবস্থানের হার উল্লেখযোগ্যভাবে কমলে ভিসা বন্ড সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে। বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্ব ভাগাভাগি ও টেকসই সমাধান জরুরি। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে। আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন অ্যালিসন হুকার। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি ও ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত করেন। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ভারতে না শ্রীলঙ্কায় কোথায় খেলবে বিষয়টির সিদ্ধান্ত দেবে আইসিসি। এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী দেবজিৎ শইকিয়া।
গত সপ্তাহে দেবজিৎ শইকিয়ার নির্দেশে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এরপরই নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলা বয়কট করে শ্রীলঙ্কায় খেলার জন্য আইসিসিকে চিঠি দেয় বিসিবি। ভারতীয় ক্রিকেট বোর্ডের আর্থিক ক্ষতির কারণে বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনের সুযোগ নেই জানিয়ে বাংলাদেশকে ভারতেই বিশ্বকাপ খেলার অনুরোধ জানায় আইসিসি। বিশ্বকাপে বাংলাদেশকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের বিষয়টি নিশ্চিত করে বিশ্ব ক্রিকেট সংস্থা। অবশ্য বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করে ভারতে বিশ্বকাপ না খেলার বিষয়ে আগের সিদ্ধান্তে অনড় বোর্ড ভেন্যু পরিবর্তনে আইসিসিকে দ্বিতীয়বার চিঠি দেয়। সেই চিঠির জবাবের অপেক্ষায় এখন বিসিবি। এর মাঝে প্রায় ৮ দিন পর মুখ খুললেন মুস্তাফিজ বিতর্কের নাটের গুরু বিসিসিআই প্রধান নির্বাহী। এবার বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের বিষয়টি আইসিসি কোর্টে ঠেলে দিয়েছেন দেবজিৎ শইকিয়া। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরো একবার জানিয়ে। যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ও জবাবদিহিতা চালু রাখতে হবে, মতপার্থক্য যেন মতবিরোধে পরিণত না হয় বলেছেন তারেক রহমান। আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান। নির্বাচন কমিশনে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা ও জামায়াতের আজাদ। আজ নিষ্পত্তি হতে পারে ৭০টি আপিল। বাংলাদেশ ক্রমেই বৈদেশিক ঋণের ফাঁদে পড়ছে, বাড়ছে দেশীয় ঋণ ও সিপিডির তথ্য। ঋণ ঠিকমতো পরিশোধের তাগিদ, দেশ দ্রুত সামনের দিকে যাবে, এটাই বড় চ্যালেঞ্জ বললেন অর্থ উপদেষ্টা। ভিসা বন্ড থেকে বাংলাদেশকে অব্যাহতির আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের। ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায় 3টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।